সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং কোন সংখ্যাগুলো মূলদ এবং কোনগুলো অমূলদ এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা একটু আবৃত দশমিক ভগ্নাংশের সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করব এবং আবৃত দশমিক ভগ্নাংশের কিভাবে যোগ করা যায়, গুণ করা যায়, আমরা একটু আজকে এগুলো শিখব। তো প্রথমেই বলি, আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বলো? তিনটা। নাম্বার 1 বিশুদ্ধ আবৃত, নাম্বার 2 হচ্ছে সদৃশ আবৃত, আর নাম্বার 3 হচ্ছে বিসদৃশ আবৃত। তো প্রথমেই বলি বিশুদ্ধ আবৃতটা কি। বিশুদ্ধ আবৃত হচ্ছে যদি কোনো সংখ্যার পরে মানে কোনো অনাবৃত অংশ না থাকে। যেমন এখানে দেখো আবৃত অঙ্ক কয়টা, এখানে দেখো তো কয়টার উপর পৌনঃপুনিক আছে? 2টা। এখানে কি দশমিকের পরে কোনো অনাবৃত অংশ আছে? আমি যে আরেকটা এক্সাম্পল নিই, মনে করো 5.43 ধরো 8। তো ধর এবার আমি পৌনঃপুনিক দিলাম 3 এবং 8 এর উপর। এখানে কিন্তু দেখো একটা অনাবৃত অংশ আছে, এই যে 4 এর উপর কিন্তু কোনো পৌনঃপুনিক নেই। তাহলে যদি এমন হয় যে কোনো অনাবৃত অংশ নেই, সেটাকে আমরা বলবো বিশুদ্ধ। সেটাকে কি বলবো? বিশুদ্ধ। ঠিক আছে, বুঝেছো? কিন্তু এই যে এইটা নিচের যে এক্সাম্পলটা নিয়েছি, এটা কিন্তু বিশুদ্ধ নয়। এটা বিশুদ্ধ নয়, কারণ এখানে দশমিকের পরে অনাবৃত অংশ আছে। তাহলে আমরা দেখব যে দশমিকের পরে যদি অনাবৃত অংশ না থাকে, শুধুমাত্র আবৃত অংশ থাকে, সেটাকে আমরা বলবো বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, আই থিঙ্ক তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি বুঝো তাহলে এবার আমাকে বলো তো এটা কি হবে? 0.52 বলো, এটা কি বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ, কারণ এখানে দশমিকের পরে দেখো কোনো দশমিকের পরে কি অনাবৃত অংশ নেই। ওকে, সো আই থিঙ্ক তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, বিশুদ্ধ আবৃতের কনসেপ্টটা। এবার আসো সদৃশ আবৃত বলতে কি বোঝায়। সদৃশ আবৃত, তো আমি একটা এক্সাম্পল নেই, মনে করো 2.435। হ্যাঁ, তো এখানে আমি পৌনঃপুনিক দিলাম 3 এবং 5 এর উপর, আরেকটা বললাম যে 0.825। আচ্ছা, আমরা দেখব যে দশমিকের পরে আবৃত অঙ্ক কয়টা আছে আর অনাবৃত অঙ্ক কয়টা আছে। যদি উভয় সংখ্যার মধ্যে আবৃত অংশটা এবং অনাবৃত অংশটাতে সমান সংখ্যক অঙ্ক থাকে, সেটাকে আমরা বলবো সদৃশ। যেমন দেখো এখানে বলতো আবৃত অঙ্ক কয়টা আছে? আবৃত অংশে 2টা অঙ্ক আছে। এখানে দেখো আবৃত অংশে 2টা অঙ্ক আছে, তার মানে আবৃত অংশে সমান সংখ্যক অঙ্ক আছে। এবার দেখো অনাবৃত অংশ কয়টা? এখানে একটা অঙ্ক আছে, এখানেও একটা অঙ্ক আছে, তাহলে অনাবৃত অংশেও আমার সমান সংখ্যক অঙ্ক আছে। তাহলে এই যে পুরো সংখ্যা দুইটা, এই সংখ্যা দুইটা হচ্ছে কি? এরা হচ্ছে সদৃশ। এরা হবে সদৃশ, কারণ এখানে দশমিকের পরে আবৃত অংশে এবং অনাবৃত অংশে সমান সংখ্যক অঙ্ক আছে। আচ্ছা, তাহলে আমি যদি আরেকটা এক্সাম্পল তোমাকে বলি, মনে করো আমি বললাম যে 2.7892, আরেকটা বললাম যে 3.8429। সো এখন মনে করো আমি বললাম যে এটা, বলো তো এটা কি সদৃশ আবৃত ভগ্নাংশ? বলো। উত্তর হচ্ছে না। কেন না? কারণ দেখো উপরের সংখ্যাটাতে আবৃত অংশে 2টা অঙ্ক আছে, খেয়াল করো 2টা অঙ্ক, আর নিচের সংখ্যাটাতে দেখো আবৃত অংশে 3টা অঙ্ক আছে, তার মানে কিন্তু সমান সংখ্যক অঙ্ক নেই। সমান সংখ্যক অঙ্ক না থাকলে, মানে আবৃত অংশে সমান সংখ্যক অঙ্ক না থাকলে, এটাকে আমরা কি বলবো না? এটাকে আমরা সদৃশ বলবো না। সিমিলারলি এখানেও দেখো অনাবৃত অংশে দেখো এখানে 2টা অঙ্ক আছে, আর এখানে কিন্তু অনাবৃত অংশে একটা অঙ্ক আছে, তার মানে সমান সংখ্যক অঙ্ক নেই। দ্যাটস হোয়াই এটা কি হবে বলো? এটা এই দুটো হচ্ছে সদৃশ হবে না। ইভেন তুমি খেয়াল করো যদি এরকমও থাকতো, আমি একটু চেঞ্জ করে দেই, ধরো আমি বললাম যে এবার 2 এর উপরে পৌনঃপুনিক দিলাম, এবার হচ্ছে এখানে একটা সংখ্যা বাদ দিয়েছি, জাস্ট বললাম 3.429। এটা কি সদৃশ? স্যার তুমি দেখো আবৃত অংশে 2টা অঙ্ক আছে, এখানেও 2টা অঙ্ক আছে। ওকে, কিন্তু অনাবৃত অংশে এখানে দেখো 2টা অঙ্ক আর এখানে কিন্তু একটা অঙ্ক, তার মানে অনাবৃত অংশে সমান সংখ্যক অঙ্ক নেই, তার মানে এটা কি হবে না? এটা সদৃশ নয়। সদৃশ নয় মানে কি? বিসদৃশ।
এই যে বিসদৃশ কনসেপ্টটা বুঝেছো? তাহলে আমরা দুইটা একসাথে শিখলাম। যদি আমার আবৃত অংশ এবং অনাবৃত অংশে সমান সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেই সকল সংখ্যাকে আমরা বলবো সদৃশ আবৃত ভগ্নাংশ, এবং যদি আবৃত অংশ এবং অনাবৃত অংশে সমান সংখ্যক অঙ্ক না থাকে সেটাকে আমরা বলবো বিসদৃশ আবৃত ভগ্নাংশ। আচ্ছা, খেয়াল করো, এখানে আমি দুইটি বিসদৃশ আবৃত ভগ্নাংশ নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এটাকে, এই দুটাকে কি করব, সদৃশ করব। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে প্রথমে যেটা আছে, আমরা দেখব যে আমার উভয় অঙ্কে অনাবৃত অংশ কয়টা, অনাবৃত অংশে কয়টা অঙ্ক আছে। যেমন এখানে আছে একটা অঙ্ক, এখানে আছে দুইটা অঙ্ক। তো আমরা দেখব সর্বোচ্চ কতটা অঙ্ক আছে, অনাবৃত অংশে সর্বোচ্চ কতটা অঙ্ক। ভালো করে বুঝো, একটু লিখে দেই। অনাবৃত অংশে সর্বোচ্চ অঙ্ক, ঠিক আছে? এটা মনে রাখবে। আরেকটা বিষয় হচ্ছে আবৃত অংশের অঙ্কগুলোর লসাগু, আবৃত অংশের অঙ্কগুলোর লসাগু। যদি আমরা এই দুটো কাজ করতে পারি তাহলে এটা সদৃশ হয়ে যাবে। তো আমি প্রথমে এটা একটু বলি। যেমন দেখো, আমার উভয় ক্ষেত্রে অনাবৃত অংশে সর্বোচ্চ অঙ্ক আছে দুইটা, তাহলে আমাকে যদি সদৃশ করে তাহলে আমাকে দুইটার ক্ষেত্রে দুইটা করে অনাবৃত অঙ্ক রাখতে হবে। যেমন অর্থাৎ এটা এরকম হবে, দেখো খেয়াল করো, 2.097, এটা তো এরকম দেয়া আছে, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। খেয়াল করো, 2.09797, মনে করি যে এইভাবে এটা চলতে থাকবে না। সো আমি কি করব, আমি জাস্ট আমার অনাবৃত অংশে দুইটা সর্বোচ্চ রাখবো, যে দুইটা সর্বোচ্চ আছে, ঠিক আছে? কয়টা সর্বোচ্চ আছে? দুইটা আমি সর্বোচ্চ নিয়েছি, যে এই অঙ্কটাতে। খেয়াল করো, এই অঙ্কটাতে। আর নিচেরটাতে তো অলরেডি আমার কি আছে, অলরেডি দুইটা আছেই। খেয়াল করো, অলরেডি দুইটা আছে, তাহলে এখানে আমি 5.12 রাখলাম। দেখো আমার অলরেডি দুইটা পেয়েছি। আর এই পাশে দেখো 768, তার মানে আমার অনাবৃত অংশে কাজটা হয়ে গেছে। এবার এই যে সর্বোচ্চ অঙ্কটা আমি নিয়েছি, এবার আমি কি করব, আবৃত অংশের অঙ্কগুলো লসাগু। অর্থাৎ খেয়াল করো, এখানে আবৃত অংশ আমার কয়টা বলতো? আবৃত অঙ্ক এখানে আছে আমার তিনটা, আর উপরে আবৃত অঙ্ক আছে কয়টা? দুইটা। তাহলে এই 2 আর 3 এর আমরা লসাগু করব। যেটা লসাগু আসবে ততটা সংখ্যা আমরা আবৃত অংশে রাখবো, ততটা অঙ্ক। তাহলে 3 আর 2 এর লসাগু কত বলো? 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। হ্যাঁ, 3 আর 2 এর লসাগু কত? 6। তাহলে আমার আবৃত অংশে 6টা অঙ্ক নিতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমার কি 979, এই দেখো আমি চাইলে এভাবে লিখতে পারি 9797। এরকম আমি কতটা লিখবো বলতো? আমি টোটাল 6টা অঙ্ক লিখবো, কারণ আমার লসাগু 6। তাহলে দেখো অনাবৃত অংশে আমার 2টা আর আবৃত অংশে 6টা, ঠিক আছে? এবার নিচেও কয়টা লিখবো আমরা? 6টা। তো 6টার জন্য অলরেডি 3টা আছে, তাহলে আরো 3টা লিখবো, 768। বলো বুঝতে পেরেছো কিনা? এভাবে যদি আমি করি তাহলে আমার কি হলো খেয়াল করো তো। তাহলে এখন আমার এই যে খেয়াল করো, এখন আমার আবৃত অংশেও 6টা অঙ্ক আছে, নিচেও দেখো আবৃত অংশে 6টা অঙ্ক, আর এখানে অনাবৃত অংশে 2টা অঙ্ক, নিচে অনাবৃত অংশে 2টা অঙ্ক। তার মানে এরা কি হয়ে গেছে? এরা সদৃশ হয়ে গিয়েছে। সিমিলারলি যদি এবার আমরা এটাকে যদি সদৃশ করতে চাই তাহলে কি করব বলো তো? খেয়াল করো কি করব। প্রথমত দেখো অনাবৃত অংশ কয়টা। আচ্ছা, এবার খেয়াল করো, যদি আমি এই দুটো সংখ্যাকে সদৃশ করতে চাই, প্রথমত দেখো এরা কিন্তু সদৃশ না, কারণ এখানে অনাবৃত অংশে 3টা অঙ্ক আছে, এখানে আবৃত অংশে 3টা অঙ্ক, এখানে আবৃত অংশে 2টা অঙ্ক। তাহলে আমাকে কি করতে হবে? এগুলো সমান করতে হবে। তো প্রথমত দেখো অনাবৃত অংশে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, কারণ অনাবৃত অংশে এখানে 2টা অঙ্ক, এখানেও 2টা অঙ্ক। আর আবৃত অংশ দেখো এখানে 3টা, এখানে 2টা। তাহলে আমরা কি করবো বলতো? 3 আর 2 এর লসাগু করব। 3 আর 2 এর লসাগু কত? একটু আগে আমরা করেছি 6। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। তার মানে আবৃত অংশে টোটাল কয়টা অঙ্ক হবে? 6টা অঙ্ক হবে। আর অনাবৃত অংশে যেহেতু অলরেডি 2টা আছে উভয় সংখ্যাতে, তাহলে 2টা হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো এভাবে, আমি একটু এটা নিচে লিখি, না এখানে লিখি, যে 13.12, আর এটাকে লিখতে পারবো আমি 23.03। মানে দেখো আমার অনাবৃত অংশটা কিন্তু সমান হয়ে গেছে, হ্যাঁ।
তাহলে এখন আমি কি করব, এখন আমার আবৃত অংশের 6টা অঙ্ক নিয়ে আসবো। তাহলে দেখো 7 8 4 3বার নাও, মানে 2বার নাও, তাহলে 6টা আসতেছে 7 8 4 7 8 4। আর নিচে দেখো 9 4 3বার নাও, 9 4 9 4 9 4। তাহলে কি হলো, তাহলে এখন আমি পৌনঃপুনিক দেবো এটার উপরে এবং এটার উপরে, এবং এখানে পৌনঃপুনিক দেবো এই দুটার উপরে। দেখো কি হলো, এখানে আমার আবৃত অংশে 6টা অঙ্ক, এখানে আমার আবৃত অংশে 6টা অঙ্ক, এখানে আমার অনাবৃত অংশে 2টা অঙ্ক, এখানে আমার অনাবৃত অংশে 2টা অঙ্ক। তাহলে অঙ্কের সংখ্যা সমান হয়ে গেছে, তার মানে এরা সদৃশ হয়ে গেছে। বুঝতে পারছো? তো এই সদৃশটা আমাদের কেন লাগবে? আমরা যখন আবৃত এই যখন এরকম সংখ্যার যখন আমরা যোগ করব, তখন আমাদেরকে এইভাবে সদৃশ করে তারপর যোগ করতে হবে। ওকে, সো এখন চলো আমরা কিভাবে যোগ এবং বিয়োগ করব সেটা একটু দেখি। এখানে খেয়াল করো, বলেছি এইটা এবং এটা যোগ করো। সো দেখো এরা কিন্তু সদৃশ নেই। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? যোগ করার আগে সদৃশ করতে হবে। সো আমরা তো একটু আগে সদৃশ করা শিখেছি, তো আগে সদৃশ করি। দেখো তোমাকে এখানে একটা কথা লিখতে হবে যে এইটা এবং এইটাতে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক কয়টা বলো তো? সর্বোচ্চ অঙ্ক এখানে একটা, এখানে 2টা, মানে তার মানে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 2টা। হ্যাঁ, আর আবৃত অংশে খেয়াল করো, আবৃত অংশের অঙ্ক এখানে কয়টা আবৃত অঙ্ক? 2, আর এখানে হচ্ছে আমাদের কয়টা? 3। 2 এবং 3 এর লসাগু, এই কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে। হ্যাঁ, লসাগু কত বলো? 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। এটা লিখলে এখন তুমি অনাবৃত অংশে 2টা অঙ্ক নিবা আর আবৃত অংশে 6টা অঙ্ক নিবা। তাহলে এখন দেখো আমরা এটাকে লিখতে পারি 2.097 ইকুয়াল 2.097। হ্যাঁ, এই দেখো অনাবৃত অংশে আমি 2টা অংশ নিলাম, এরপর আমার 9797 অলরেডি 3টা হয়েছে, 979, এই যে 6টা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি নিচেরটাকে কিভাবে লিখবো? 5.12768। তাহলে এখানে আমরা লিখবো 5.12, সোজা লিখলাম, এরপর 768 এরপর আমরা পৌনঃপুনিকটা এভাবে দিব। এই যে আমরা কিন্তু সদৃশ করে ফেলছি। বাট একটা জিনিস মনে রাখবা, যখন যোগ বা বিয়োগ করতে বলবে, তুমি তুমি এখানে একটা দাগ দিবে, এভাবে একটা দাগ টানবে। দাগ টানার পর এখানে এই আবৃত অংশের প্রথম 2টা অঙ্ক নিবে। এই যে আবৃত অংশটা আছে, হ্যাঁ, এই যে এটা, তাহলে এটার প্রথম 2টা অঙ্ক নিলে কত আসবে? 7 9। বুঝেছো? এরপর আসো, এই যে নিচে যেটা লিখেছো এটারও আবৃত অংশের প্রথম দুটা অঙ্ক নিবে। তাহলে প্রথম 2টা অঙ্ক কত? 7 6। বুঝেছো? বলো কি করব? প্রথমত আমরা সদৃশ করে নিব, নেওয়ার পর আবৃত অংশের প্রথম 2টা অঙ্ক আমরা একটা দাগ টেনে লিখব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যোগ করব। নরমালি আমরা তো যোগ করেছি, তো প্রথমত আমি এই যে এই সাইডের যোগটা করব। কি করব? এটা যোগটা করব। তাহলে দেখো 9 আর 6 যোগ করলে কত? 15 এর 5, হাতে হলো 1, 7 আর 8, 8 আর 7 15 এর 5, হাতে হলো 1। এই হাতের একটা এবার এসে এইটার সাথে যোগ হবে। বুঝেছো? তাহলে হাতের 1 8 আর 1 কত? 9, 9 9 18 8, হাতে কত? হাতে 1, 6 আর 7, 7 7 14, 4, হাতে হলো 1, 7 আর 8, 9 আর 8 17, 7, হাতে হলো 1, 8 আর 9, 9 আর 7 16, 6, হাতে হলো 1, 6 আর 7, 9 আর 7 16, 6, হাতে হলো 1, 7 আর 8, 8 7 15, 5, হাতে হলো 1, 2 আর 3, 9 আর 3 12, 2, হাতে হলো 1, 1 আর 2, এরপর আসে 0.5 আর 2 7। এই যে দেখো আমার যোগফল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? মানে অনেকেই যে এই জায়গাটাতে ভুল করবে, এটা খুবই সিম্পল। তুমি আগে সদৃশ করবে, করার পর আবৃত অংশের প্রথম 2টা অঙ্ক নেবে, এটা সবসময় করবে। ওকে, আই থিঙ্ক তোমরা এই যোগটা বুঝেছো। এরপরে চলো আমরা আরেকটা যোগ করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা এবার খেয়াল করো, এবার এই 3টা সংখ্যা তোমাকে যোগ করতে বলেছে। ওকে, তাহলে আমরা এই যে সংখ্যাগুলোতে লিখবো কি? অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক কয়টা দেখো তো। এবার এই সংখ্যাটাতে প্রথম সংখ্যাতে অনাবৃত অংশে 2টা অঙ্ক, এখানে অনাবৃত অংশে 2টা অঙ্ক, এখানে অনাবৃত অংশে
তিনটা অঙ্ক। হ্যাঁ, যেহেতু সর্বোচ্চ তিনটা আছে, তাহলে এখানেও আমাকে প্রত্যেকটাতে সর্বোচ্চ অনাবৃত অঙ্কে কয়টা অঙ্ক নিয়ে আসতে হবে? তিনটা অঙ্ক নিয়ে আসতে হবে। আর দেখো আবৃত অংশে কয়টা অঙ্ক আছে খেয়াল করো। এখানে আমাদের আবৃত অংশে আছে একটা অঙ্ক, এখানে আছে আমাদের তিনটা অঙ্ক, তাহলে দেখো 1 3, আর এখানে আমাদের আবৃত অংশ আছে দুইটা অঙ্ক। তাহলে 1 3 2 এর লসাগু করব আমরা। 1 3 2 এর লসাগু কত? 6। ঠিক আছে, তাহলে আমরা লিখবো আবৃত অংশের অঙ্ক 1 3 2, 2 এর লসাগু হচ্ছে 6। এই কথাটা কিন্তু লিখতে হবে। এটা আমরা লিখলাম। এখন আমরা এগুলোকে সদৃশ করে যোগ করব। তাহলে দেখি, প্রথমত 1.345, 5 এর উপর পৌনঃপুনিক ইকুয়াল দিলাম, খেয়াল করো। তাহলে আমার অনাবৃত অংশে তিনটা অঙ্ক লাগবে। তাহলে 1.345, তাহলে আমি যে 5টা রিপিট করতে পারি। তাহলে দেখো আমার প্রথম অংশে তিনটা অঙ্ক হয়েছে অনাবৃত অংশে। তাহলে এখন আবৃত অংশে যেটা, এখানে আমি 6টা অঙ্ক নিব। তাহলে 2 3 4 5 6, বুঝেছ? এখানে আমি 6টা অঙ্ক নিলাম। এবার দেখো এখানে আছে আমার 0.31576। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.31576 খেয়াল করো। তাহলে এখানে অনাবৃত অংশে কয়টা অঙ্ক থাকবে? তিনটা। তাহলে এবার পৌনঃপুনিকটা আমি দেবো এইখানে 7-এর উপর। তাহলে কয়টা হলো এখানে? তিনটা, দুইটা, 5টা। তাহলে এখানে আমার আরো একটা অঙ্ক হবে। আচ্ছা, আমরা একটু সোজা করে লিখি। 3 1 5 7 6 5 7 6 5, একটু সোজা করে লিখলাম। হ্যাঁ, এরপর আসো নিচেরটা। এখানে বলছে কত? 8.05678 এর উপর পৌনঃপুনিক। তাহলে 8.056, এই যে 787878 পৌনঃপুনিক আমি দিলাম। আচ্ছা, দেখো আমার কিন্তু এখন সদৃশ হয়ে গেছে। এরপর কি করতে হবে? ওই যে আমরা একটা এইভাবে দাগ টেনেছিলাম, ঠিক আছে? এভাবে আমরা দাগ টেনেছিলাম, এই দাগ টেনে প্রত্যেকটা আবৃত অংশের প্রথম দুটো অঙ্ক লিখবো আমরা। তাহলে এখানে হচ্ছে 55, এখানে হচ্ছে কত? 76, আর এখানে হচ্ছে 78। এবার আমরা কি করব? এবার আমরা যোগ করব। ওকে, তাহলে দেখো যোগটা করি আমরা। 5 6 11 আর 8, 19 9 হাতে হলো 1, 7 আর 8, 8 7 15, 15 আর 5, 20 শূন্য হাতে হলো 2। এই শূন্যটা কোথায় এসে যোগ হবে বলো তো? এই দুইটা এসে এটার সাথে যোগ হবে। তাহলে 8 আর 2 10, 10 5 15 আর 5, 20 শূন্য হাতে হলো 2। তাহলে 7 আর 2 9, 9 6 15, 15 আর 5, 20 শূন্য হাতে হলো 2। 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 5, 22 2 হাতে হলো 2। 7 আর 2 9, 9 5 14, 14 আর 5, 19 9 হাতে হলো 1, 8 আর 1 9, 9 6 15, 15 আর 5, 20 শূন্য হাতে হলো 2। 7 আর 2 9, 9 7 16, 16 আর 5 21 1 হাতে হলো 2। এবার আসো 6 আর 2 8, 8 5 13, 13 আর 5 18 আর 8 হাতে হলো 1। 5 আর 6, 6 আর 7, 7 4 11 আর 1 হাতে হলো 1। 3 আর 4, 4 3 7, এবার হাতে নেই। 8 আর 9। তাহলে এখন আমরা পৌনঃপুনিকটা দিব। আচ্ছা, আমি একটু এই দাগটা উপরে দেই। তাহলে খেয়াল করো পৌনঃপুনিক কোথায় হবে? এইটার উপরে পৌনঃপুনিক হবে এবং এই যে এটার উপরে পৌনঃপুনিক হবে। বলো বুঝতে পারছো কিনা? তাহলে এভাবে আমরা খুব সহজেই যোগ করতে পারি। তাহলে বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম। চলো এবার আমরা একটা বিয়োগ দেখি কিভাবে বিয়োগ করব। আচ্ছা, এবার খেয়াল করো, এবার বলেছে এটা থেকে এটা বিয়োগ করো। এবার আমরা বিয়োগ করব। হ্যাঁ, সো আমরা এখানে লিখবো সংখ্যাগুলোতে অনাবৃত অংশে। তাহলে অনাবৃত অংশ এখানে কয়টা? 2টা, আর এখানে অনাবৃত অংশ হচ্ছে 3টা। তাহলে সর্বোচ্চ কয়টা বলো তো? সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 3টা। আর আবৃত অংশের অঙ্ক কয়টা? দেখো এখানে আবৃত অংশের অঙ্ক আছে 3টা। এখানে কিন্তু কোনো আবৃত অঙ্কই নেই। হ্যাঁ, তো নেই তো সমস্যা নেই। আমরা তো এই যে দশমিকের পরে শূন্য ইউজ করতে পারি না? বলো শূন্য ইউজ করতে পারি কিনা? শূন্য ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে কি করব? আমরা এই যে 3 আছে, 3 এবং 1 এর লসাগু নিব। ঠিক আছে, দেখো তো 3 আর 1 এর লসাগু কত?
3 আর 1 লসাগু হচ্ছে 3, অর্থাৎ এবার আমার এখানে আবৃত অংশে সর্বোচ্চ 3টা অঙ্ক হবে। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 13.12784, এইটার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এটাকে আমরা লিখবো 13.12, আর অনাবৃত অংশে 3টা অঙ্ক হবে, তাহলে 1 2 7 8 4, 3টা অঙ্ক আমি নিয়েছি। আর আবৃত অংশে আমার লসাগু 3 মানে 3টা অঙ্ক হবে, 7 8 4, তাহলে আবার 7 আসবে। আচ্ছা, এবার দেখো এটা হবে 10.418, হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10.418 দিয়ে 3টা শূন্য আমি নিব, যেহেতু আমার আবৃত অংশে লসাগু 3, তার মানে এখানে 3টা সংখ্যা অঙ্ক হবে। তাহলে এখন যদি আমি বিয়োগ করব, তার আগে ওই যে সেম আবৃত অংশের প্রথম 2টা অঙ্ক নিব আমরা, তাহলে এখানে হবে 84 আর এখানে হবে 00। এবার আমরা নর্মাল যেভাবে বিয়োগ করি ওইভাবে বিয়োগ করব। তাহলে দেখো এখানে তো বিয়োগ করলে এখানে 4, এখানে 8 আসছে, কোনো হাতে নেই। তাহলে এখন দেখো এখানে 7, এখানে 4, এখানে 8, ঠিক আছে। এবার দেখো 8 আছে 17 মিলাতে 9, হাতে হলো 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল 0, 4 আছে 11 মিলাতে 7, হাতে 1, 1 আছে 3 মিলাতে 2, আর এপাশে নেই। তাহলে দেখো এই হচ্ছে আমাদের কি বিয়োগফল, এটাই কি বলো, আমাদের বিয়োগফল হচ্ছে এটা। তাহলে এভাবে কিন্তু আমরা সহজে কি করতে পারি, বিয়োগ করতে পারি, ঠিক আছে। সো চলো আমরা আরেকটা বিয়োগ দেখি। দেখো এবার আমাদেরকে এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা লিখবো যে সংখ্যাগুলোতে অনাবৃত অংশে সর্বোচ্চ অঙ্ক কয়টা, খেয়াল করো, সর্বোচ্চ অঙ্ক এখানে 2টা, এখানেও 2টা, তাহলে এবার আমাদের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 2টা। আর আবৃত অংশে কয়টা অঙ্ক, এখানে দেখো তো এখানে 2টা আর এখানে 3টা, তাহলে 2 আর 3 এর লসাগু কত, 2 আর 3 এর লসাগু হলো 6। তাহলে এই কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে। আচ্ছা আমরা করলাম, এখন আসো এটাকে আমরা সদৃশ করবো এই দুটাকে। তাহলে আমরা দেখো এটা লিখতে পারি 23.0394 ইকুয়াল 23.03, অনাবৃত অংশ হলো, এবার 9 4, 6টা অঙ্ক নিব আমি, 9 4 9 4 9 4, দেখো 6টা অঙ্ক হয়েছে। এরপরে আসো পরের পার্টটা হচ্ছে 9.12645, এখানে হচ্ছে 6 এবং 5 এর উপর পৌনঃপুনিক, তাহলে এটাকে আমরা লিখতে পারি 9.12645 মানে আমাকে টোটাল 6টা অঙ্ক নিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা বিয়োগ করব, তার আগে সাইডের আবৃত অংশের প্রথম 2টা অঙ্ক লিখব, 9 4 আগের মতোই, এখানে হচ্ছে 6 4। এখন তুমি বিয়োগ করো, তাহলে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো 4 4 মিলে গেল 0, 6 আছে 9 মিলাতে 3, হাতে নেই, 5 আছে 14 মিলাতে 9, হাতে 1, 4 একে 5, 5 আছে 9 মিলাতে 4, হাতে নেই, 6 আছে 14 মিলাতে 8, হাতে 1, 5 আর 6, 6 আছে 9 মিলাতে 3, আচ্ছা হাতে নেই, 4 4 মিলে গেল 0, 6 আছে 9 মিলাতে 3, ওকে। আচ্ছা 2 আছে 3 মিলাতে 1, 1 আছে 10 মিলাতে 9, হাতে হলো 1, 9 আর 10, 10 আছে 13 মিলাতে 3, হাতে 1, 1 আছে 2 মিলাতে 1। সো দেখো আমার কিন্তু হয়ে গেছে। আচ্ছা এখন তোমার জন্য কিন্তু এই কাজটা খুবই সহজ। তুমি যেটা করবে, তুমি চাইলে এই যে এই যোগ বিয়োগটা এত মানে তোমার যদি ঝামেলা মনে হয়, তুমি সিম্পলি এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটরে ইনপুট দিবে, এই যে ইনপুট দিবে, দিয়ে বিয়োগ করে দাও, দিয়ে পৌনঃপুনিকটা জাস্ট তুমি বসাই দিবে, সিম্পল কথা। মানে এইটাতে তো এইটা তো ক্যালকুলেটরে বসানোই যাবে, তাই না? তো তুমি এইটা ক্যালকুলেটরে এই অঙ্কটা বসাবা, এই সংখ্যাটা বসাবা, তারপর মাইনাস দিয়ে এটা বসাবা, তাহলে দেখবে এটা চলে আসবে। এরপর তুমি জানো যে পৌনঃপুনিক হবে যে 9 এর উপর আর 3 এর উপর, তাহলে পৌনঃপুনিকটা দিবে আর সাইডে এটা লিখবে, তাহলে তো হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে তুমি এই কাজটা সহজ করে নিতে পারো যদি তোমার মানে ভুল হয় আর কি ক্যালকুলেশনে। সো আই থিঙ্ক তোমরা যোগ এবং বিয়োগের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা দেখব যে কিভাবে গুণ করতে হয়। হ্যাঁ, গুণ এবং ভাগ কিভাবে করতে হয় এটা একটু দেখবো। আচ্ছা দেখো
এবার এই তিনটা সংখ্যা তোমাকে গুণ করতে বলেছে, হ্যাঁ। সো গুণের ক্ষেত্রে কিন্তু আমাকে সদৃশ করতে হবে না, তো এটা একটু সহজ। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যেমন আমাদের সদৃশ করতে হয়েছে, এই ক্ষেত্রে সদৃশ করতে হবে না। আমাদেরকে সিম্পলি যেটা করতে হবে, এই পৌনঃপুনিকগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে আগে কনভার্ট করব, তারপর আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, সাধারণ ভগ্নাংশে কিভাবে ক্যালকুলেট করে এটা তো তোমরা জানো, গতকালকে এটা শিখিয়েছি। প্রথমত আমরা মনে করব এখানে কোনো দশমিক নেই, তাহলে সংখ্যাটা কত? 2। এরপর বিয়োগ দিয়ে দশমিকের পরে যেটা অনাবৃত অংশ আছে, সো দশমিকের পরে এখানে কোনো অনাবৃত অংশ নেই, মানে 0। আর এরপর নিচে হচ্ছে কি লিখবো? নিচে হচ্ছে যতটা আবৃত অংশ ততটা 9, এরপর যতটা অনাবৃত অংশ ততটা 0। যেহেতু আর কিছু নেই, তাহলে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি প্রথমত, এই যে মনে করবো কোনো দশমিক নেই, তাহলে সংখ্যাটা হচ্ছে 112। আচ্ছা, নিলাম, নেওয়ার পর মাইনাস দিব, দিয়ে এই যে পৌনঃপুনিকটা বাদ, হ্যাঁ, মানে তাহলে এইটা বাদ দিলে বাকি থাকে কি? 1, ঠিক আছে, 1। আচ্ছা, এবার নিচে দেখো দুইটা আবৃত অংশ আছে, তার মানে 2টা 9। এবার দেখো কোনো অনাবৃত অংশ নেই, আছে কি? নেই, তাহলে কোনো শূন্য হবে না। এটা আসো দেখো এখানে কি বলছে, এখানে প্রথমত পুরো সংখ্যাটা লিখবো। সংখ্যাটা কত? 81, ঠিক আছে, সংখ্যাটা কত? 81। তো 81 থেকে যদি আমি আমার পৌনঃপুনিকটা বাদ দিই, তাহলে 0 আছে আমার, আর নিচে হচ্ছে আমার দেখো 2টা 9, যেহেতু 2টা পৌনঃপুনিক, এরপর একটা অনাবৃত অংশ আছে, এর জন্য একটা 0। তাহলে এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, দেখো 2/9 গুণন 111/99 গুণন 81/990। সো এইটা যদি তুমি পারো, তাহলে বাকি ক্যালকুলেশন কি পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে তুমি। এখন তুমি কি করবে? এটা ক্যালকুলেটরে তুমি এই তিনটা এভাবে গুণ করতে দাও, গুণ করলে দেখবা যে তুমি অ্যাকচুয়াল মানটা পেয়ে গেছো, হ্যাঁ। সো এবার আসো, আমার যেহেতু ইনিশিয়ালি সংখ্যাগুলো দশমিকে ছিল, তাহলে তুমিও এটাকে কিসে কনভার্ট করবে? দশমিকে কনভার্ট করবে। সো ক্যালকুলেটরে চাপ দিলে এটা দশমিকে চলে আসবে। সো এভাবে কিন্তু আমরা ইজিলি গুণ করতে পারি। চলো এবার আমরা একটা ভাগ কিভাবে ভাগ করে এরকম একটা দেখব। ধরো আমি এটা মুছে দেই। ধরো এবার তোমাকে বললো যে 0.6 ডিভাইড বাই 0.9, এখানে 6 এবং 9 এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা কি করবো? প্রথমত আমরা এটাকে যদি নর্মালি অঙ্কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে দেখো এরকম আসতেছে, আর এখানে আমার 9 ডিভাইড বাই 9 আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে যেটা করবো, এই ভাগ তুলে দিয়ে গুণ করে দিব, হ্যাঁ, ভাগ তুলে দিয়ে গুণ। তাহলে দেখো গুণ করলে এটা তো একই, তো তাহলে কোনো চেঞ্জ আসবে না। 9 9 কাটা, 6/9 মানে 3 2 6, 3 3 9, 2/3। দেখো খুবই সহজ কিন্তু, ঠিক আছে, এটা খুব সহজ ছিল। আমরা এবার একটা আরেকটু বড় একটা ভাগ নিব। ধরো আমি বললাম যে 0.732, ঠিক আছে, এটা ডিভাইডেড বাই 0.027, 2 এবং 7 এর উপরে পৌনঃপুনিক। ধরো এবার এটা ভাগ করতে বলেছে, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে লিখব 732 বিয়োগ অনাবৃত অংশে কয়টা? 7 আছে, তাহলে 7। আর দেখো আবৃত অংশে 2টা অঙ্ক, তাহলে 2টা 9, অনাবৃত অংশে একটা অঙ্ক, তাহলে একটা 0, ডিভাইডেড বাই দেখো এখানে 27 মাইনাস 0, আর এখানে আমার আসছে 2টা 9 0। তাহলে দেখো এখানে আসছে আমার কত? 732 থেকে আমি যদি 7 বাদ দেই, তাহলে 725। এখানে 990 ডিভাইড বাই 27 ডিভাইড বাই 990। ওকে, সো যেহেতু ভাগ আছে, খেয়াল করো কি আছে? ভাগ। তাহলে এই ভাগটাকে আমরা উল্টাই দিব, মানে গুণ দিয়ে এটা উল্টাই দিব। তাহলে 725 ডিভাইড বাই 990 গুণন 990 ডিভাইড বাই 27। দেখো 990 কাটা, তাহলে আমার আসছে 725 ডিভাইড বাই 27। কত? 725 ডিভাইড বাই 27। এখন এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। যদি দশমিকে কনভার্ট করি, 26.851। সো দেখা যাচ্ছে যে এখানে এই যে দেখো এই সংখ্যাটা বারবার আসছে, 851 851 এরকম বারবার আসবে। তাহলে এটাকে আমরা পৌনঃপুনিক দিব, ঠিক আছে।
26.851 দিয়ে এভাবে লিখবো। বলো বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছো? সো খুবই সহজ। আমি তোমাকে তোমার বইয়ের যেগুলো কাজ আছে মেনলি কাজের অঙ্কগুলো করে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে তুমি বাসায় বসে এখন অনুশীলনের অঙ্কগুলো করবে। হ্যাঁ, অনুশীলনের অঙ্কগুলো তুমি দেখো আমি যেভাবে বললাম এইরকম তুমি এভাবে করে দেখো পারো কিনা। ঠিক আছে, আমরা অনুশীলনের অঙ্কগুলো কিন্তু করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের টাইপ 2, আমাদের টাইপ 1 ছিল মূলদ অমূলদ, টাইপ 2 হচ্ছে পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, পৌনঃপুনিকের আমরা কি দেখলাম? যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, গুণ দেখলাম এবং ভাগ দেখলাম। এটা হচ্ছে আমার টাইপ 2। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে টাইপ 3 নিয়ে আলোচনা করব। এটা হলো আমাদের পুরো অধ্যায় শেষ।